এখনো দাউ দাউ করে জ্বলছে শাহজালাল বিমানবন্দরে ছড়িয়ে পড়া আগুন। ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে নৌসেনা, বিজিবি। বিমানবন্দরে আগুনের ঘটনায় বন্ধ হয়ে গেছে ঢাকায় বিমান ওঠানামা। চট্টগ্রাম ও সিলেটে নামছে যাত্রীরা। এখনো জানা যায়নি আগুনের সূত্রপাত। জুলাই সনদ ইস্যুতে 31 অক্টোবর পর্যন্ত আলটিমেটাম নাহিদ আক্তারদের। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড হতে পারে সাবেক প্রধানমন্ত্রীর। প্রতিবেদন দ্য টেলিগ্রাফের। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। বিশেষ দলের পক্ষপাতিত্ব করছেন দু একজন উপদেষ্টা। চাপ তৈরির কৌশল বলছেন বিশ্লেষকরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার সহায়তায় ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিজিবি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে 30টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও 6টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। তবে এখন পর্যন্ত প্রাথমিকভাবে আগুন লাগার ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি। এছাড়া আহতদের বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের কারণে বিমানবন্দরের সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এরই মধ্যে ঢাকাগামী 8টি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমানবন্দরের চারপাশে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। তারা জানান, হঠাৎ কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। এরপর তা দাউ দাউ করে চলতে থাকে। সরজমিনে দেখা যায়, বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে হাজারো মানুষ ভিড় করেছেন। এছাড়া সিভিল এভিয়েশন গেট, বিমানবন্দর গোল চত্বর সহ চারপাশেও মানুষ ভিড় করেছেন। এর আগে দুপুর 2টা 30 খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ। শনিবার বিকেল 5টায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। বলেন, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠান, সেই সময়ে কার্গো ভিলেজের উত্তর পাশের 2য় তলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এই অংশে ফায়ার সার্ভিসের 6টি গাড়িকে আগুন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। ভয়াবহ রূপ নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন। শনিবার দুপুর 2:30টার পর এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত 26টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে যাচ্ছে আরও বেশ কয়েকটি ইউনিট। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার ঘটনা বাড়তে থাকায় ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, শনিবার দুপুর 2:30টার দিকে বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো সেকশনে আগুন লাগে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ইউনিট বাড়ানো হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দল ও জোটের নেতারা উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না এনসিপির কেউ। অথচ এই দলের উদ্যোগেই মূলত জুলাই জাতীয় সনদের দাবি উঠেছিল। তাদের ছাড়াই সনদ স্বাক্ষরকে প্রতারণা হিসেবে দেখছে দলটি। এই অবস্থায় সনদে নিজেদের দাবি প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলনে নামার কথা বলছে দলটির নেতারা। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাজিন গণমাধ্যমকে বলেন, 31 অক্টোবর পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন নিয়ে দলের দাবি মেনে নেওয়া হবে। তা না হলে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদে স্বাক্ষর না করায় এনসিপির নির্বাচনে অংশ নেওয়া এবং দলটির ভবিষ্যৎ নিয়েও নানা কথা উঠছে। দলটির নেতারা বলছেন, জুলাই সনদ স্বাক্ষরে আগে 3টি দাবি জানিয়েছিল এনসিপি।
সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌমত্ব অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মাধ্যমে জারি করা এবং জুলাই সনদের বৈধতার উৎস জুলাই গণ অভ্যুত্থান হিসেবে অভিহিত করা। এনসিপির নির্বাচনের প্রস্তুতি এবং দাবি আদায়ের লড়াই সমানতালে চলবে বলে জানান দলের নেতারা। 31 অক্টোবরের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিষয়ে এনসিপির দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাইলে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সনদে যতটুকু অর্জিত হয়েছে সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন, গণভোটের বিষয়ে ফয়সলা, নোট অফ ডিসেন্টের জায়গাগুলোকে পরিষ্কার করা, এই বিষয়গুলোতেই কমিশনের সঙ্গে আলাপ চলমান থাকবে। প্রয়োজনে দলের যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেগুলো জনগণকে সঙ্গে নিয়ে পালন করা হবে বলে মনে করেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন, ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজ সই হচ্ছে। কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে এই কাগজে স্বাক্ষর করছে বলেও মন্তব্য করেন নাহিদ। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজকের পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। টানা ৩৬ দিনের আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক পর্যায়ে সাধারণ মানুষের গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান ভারতে। এরই মধ্যে এইসব মানবতা বিরোধী অপরাধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলমান মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে। শুক্রবার দ্য টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন, যার ফলে প্রায় ১৪০০ মানুষ নিহত হন। প্রসিকিউশন দাবি করেছে, শেখ হাসিনার আদেশেই দমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। শেখ হাসিনা অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করেছেন। এই আন্দোলনের সূত্রপাত হয় ২০২৪ সালের জুলাই মাসে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যেই তা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের রূপ নেয়। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ত্যাগ করেন। কিছুক্ষণ পরেই ঢাকায় বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করেন। শেখ হাসিনার শাসনামলে ব্যাপক ভোট কারচুপি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, নির্যাতন ও গুমের অভিযোগ উঠেছিল, যার মধ্যে শিশুদের গুমের ঘটনাও ছিল। প্রসিকিউটর মামুনুল করিম জানান, তার দল ফোন রেকর্ড, অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য সংগ্রহ করেছে যা শেখ হাসিনাকে সরাসরি এই হত্যাযজ্ঞের সাথে সংযুক্ত করে। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন, শেখ হাসিনা ১৪০০ বার মৃত্যুদণ্ডের যোগ্য। যেহেতু তা মানবিকভাবে সম্ভব নয়, তাই অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে। তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা চিরস্থায়ী করা নিজের ও পরিবারের জন্য। তিনি এক কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন এবং তার বর্বরতার জন্য কোনো অনুশোচনাও প্রকাশ করেননি বলে মন্তব্য করেন তিনি। এদিকে রোববার থেকে শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করবেন, যা আগামী সপ্তাহে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা করা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলেই শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলামে বিক্রির প্রক্রিয়াও শুরু হতে পারে, যার অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করা হবে। অন্যদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, যিনি এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন, তিনিও বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় বিচারাধীন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালার প্রভাব ব্যবহার করে নিজের পরিবারের জন্য জমির প্লট বরাদ্দের প্রভাব খাটিয়েছেন, যদিও তিনি এই সব অভিযোগ অস্বীকার করেছেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। অবশেষে রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষর হয়েছে জুলাই সনদ। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। যখন আবারও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, ঠিক তার আগেই রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে উপদেষ্টাদের সেফ এক্সিট ইস্যু। এমনকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগে উঠছে নানা প্রশ্ন, বাড়ছে কৌতূহল। এমন অভিযোগের মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছে জামায়াত?
গেল 14 অক্টোবর ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলেও দাবি করেন তিনি। এই সময় সরকারকে হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। এমন তথ্য দিয়ে গেল শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের 2-1 উপদেষ্টা একটি বিশেষ দলের জন্য পক্ষপাতিত্ব করছেন, সেজন্য তিনি এমন অভিযোগ তুলেছেন। এদিকে গেল বৃহস্পতিবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের সঙ্গে গোপন সম্পর্ক রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, পরপর 2 জন জামায়াত নেতা একই বক্তব্য দেওয়ার পর এটি ধারণা করা যায় যে দলে আলোচনা করেই তারা এসব অভিযোগ করছেন। দলটির সূত্রগুলো থেকেও সেই ইঙ্গিত পাওয়া গেছে। জামায়াতও অভিযোগ করার ক্ষেত্রে কিছু উপদেষ্টার সঙ্গে একটি দলকে জড়িয়েছে। জামায়াতের এমন অভিযোগের পেছনেও বড় ইস্যু প্রশাসন, কারণ জনপ্রশাসনে আগের সচিবকে বাদ দিয়ে নতুন একজন সচিবকে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ নিয়ে আপত্তি তুলেছে জামায়াত। জামায়াতের নেতারা বলছেন, তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ ও বক্তব্য তুলে ধরবেন। ভোটের আগে ডিসিএসপির রদবদল ও প্রশাসনে পদায়ন এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই হয়ে থাকে। সেখানে উচ্চ পর্যায়ের নিয়োগগুলো একটি দলের পক্ষে করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, নির্বাচনে ভূমিকা থাকে প্রশাসন সহ এমন ক্ষেত্রগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে ক্ষমতার লড়াইয়ে থাকা দলগুলো। ফলে তারা সরকার ও প্রতিপক্ষের ওপর চাপ তৈরির কৌশল থেকে নানা অভিযোগ তুলছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।